ওয়ালটন স্মার্ট ফ্রিজ প্রেজেন্টস টিভিএস ইনসাইটে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শেখ আব্দুল্লাহ। প্রিয় দর্শক, আমরা আজ কথা বলবো দেশে বিদ্যুতের সরবরাহ পরিস্থিতি নিয়ে। আপনারা জানেন ইতিমধ্যে রেকর্ড পরিমাণে লোডশেডিং করতে বাধ্য হচ্ছে বিদ্যুৎ সরবরাহকারী কর্তৃপক্ষ। কেন এই পরিস্থিতি তৈরি হয়েছে এই নিয়ে টিভিএসের লিড নিউজ প্রকাশিত হয়েছে। নিউজটি করেছেন টিভিএসের সিনিয়র রিপোর্টার সাজ্জাদ হোসেন। আমরা তার কাছ থেকে শুনবো যে আসলে বিদ্যুতের উৎপাদন সরবরাহ পরিস্থিতি দেশে এখন কেমন এবং সামনের দিনগুলোতে কেমন হতে পারে। সাজ্জাদ হোসেন, আপনাকে স্বাগত জানাচ্ছি। আপনার যে স্টোরি আপনি বলছেন যে ভারতের প্রাইভেট কোম্পানি আদানির কাছ থেকে আমরা যে বিদ্যুৎ আমদানি করি তাদের উৎপাদন বা তাদের সরবরাহ, তাদের একটা ইউনিট বন্ধ হয়ে যাওয়ার কারণে তাদের সরবরাহ কমে এসেছে প্রায় অর্ধেকে, যে কারণে আমাদের এখানে বিদ্যুতের ব্যবস্থাপনায় এক ধরনের সংকট তৈরি হয়েছে। আসলে প্রকৃত ঘটনাটা কি, বা এখন সরকার চাহিদার সাথে তাল মিলিয়ে কতটা বিদ্যুৎ দিতে পারছে? থ্যাংকস ফর হ্যাভিং মি। আমাদের যে সামারের যে ডিমান্ডটা আপনি জানেন, বাংলাদেশে পাওয়ারের যে জেনারেশন ক্যাপাসিটি, ইনস্টল ক্যাপাসিটি হচ্ছে মোর দ্যান 28,000। তো আমাদের সামারের যে চাহিদাটা সেটা মিট করার জন্য আমাদের প্রয়োজন অন অ্যান অ্যাভারেজ 17 থেকে 17.5। যদি আর একটু বেশি আপনি যদি নিয়ে যেতেন, সেটা হচ্ছে হাইয়েস্ট 18,000 মেগাওয়াট। 18,000 মেগাওয়াট হচ্ছে আমাদের সামারের আপনার ডিমান্ড। এখন এই সামার ডিমান্ডটাকে মিট করার জন্য আদানি 1600 মেগাওয়াট ক্যাপাসিটির এই পাওয়ার প্ল্যান্টটা কিন্তু আমাদের অন্যতম ওয়ান অফ দ্য প্রাইম ভেহিকেল টু মিট আওয়ার সামার ডিমান্ড। এই পাওয়ার প্ল্যান্টটার 2টা ইউনিট, প্রত্যেকটা ইউনিট হচ্ছে 800 মেগাওয়াট করে। গত 22শে মার্চ রাত 1টার দিকে একটা ইউনিটের বয়লারের একটা বিয়ারিং বলা হয়, প্রিহিটার বিয়ারিং, সেটা ওই বিয়ারিংয়ে অল অন এ সাডেন ভাইব্রেশনটা বেড়ে গেছে। এই ভাইব্রেশনটা বেড়ে যাওয়ার কারণে আপনার আদানির টেকনিক্যাল টিম আপনার এই বিপিডিবিকে যেটা আপনার ইনফর্ম করেছে, বলে যে এটা যদি এই ভাইব্রেশন বেড়ে যাওয়ার কারণে এবং এই অবস্থার ভিতর দিয়ে যদি আমাদেরকে যদি জেনারেশন যদি ইনট্যাক্ট রাখতে হয়, তাহলে ফিউচারে বড় একটা ঝামেলা হতে পারে। সো ইট ইজ বেটার টু অ্যাকচুয়ালি শাট ডাউন নাও। এই আপনার 22 তারিখে 1টার দিকে ওই পাওয়ার প্ল্যান্টটা বন্ধ হয়ে যাওয়ার কারণে ওখান থেকে আদানি থেকে আমাদের বিপিডিপি এখন যে সাপ্লাইটুকু নিচ্ছে সেটা হচ্ছে অন অ্যান অ্যাভারেজ 750 থেকে 760 মেগাওয়াট। কিন্তু আমরা এর আগে 22শে মার্চের আগে আমরা কিন্তু কনসিস্টেন্টলি আদানি থেকে নিয়ে আসছিলাম 1450 থেকে 1500 মেগাওয়াট। তো আপনি চিন্তা করেন, আমার এখন যে ডিমান্ডটুকু, যদিও বা আপনার পাওয়ার গ্রিড কোম্পানি যে এখন যে ডিমান্ড সেটা একটু সাপ্রেস ডিমান্ড শো করছে, তারা বলে 15 থেকে 15,500। অ্যাকচুয়ালি ডিমান্ড আপনি যদি বিপিডিপির যে আগের যে প্রজেকশনটা ছিল মার্চ থেকে মে পর্যন্ত, মে জুন জুলাই, ওনাদের যে প্রজেকশনটা ছিল সেটা হচ্ছে সামারে পাওয়ার ডিমান্ড ক্রস করবে হচ্ছে 17,500 থেকে প্রায় 18,000 মেগাওয়াট পর্যন্ত। এইখানে আমি একটু আপনাকে বলতে চাই, আমরা দেখলাম যে বৈশ্বিক পরিস্থিতির কারণে বা জ্বালানির যে গ্যাস অথবা জ্বালানি তেল, কয়লা, এগুলোর উৎস থেকে এগুলো সংগ্রহ করার নানানভাবে বাধাগ্রস্ত হয় সরকার। দেশের ভিতরে জ্বালানির ব্যবস্থায় একটা সাশ্রয়ী উদ্যোগ নিল। আমরা দেখলাম যে কিছু স্কুল অনলাইনেও করা হচ্ছে, সরকারি অফিসগুলোর সময় পরিবর্তন করা হয়েছে, কিছু ক্ষেত্রে একটা বার দিয়ে দেওয়া হয়েছে যে আপনি কোনটা কতটুকু জ্বালাতে পারবেন, কোনটা কতটুকু চালাতে পারবেন, এরকমভাবে। এতে কি আসলে পাওয়ারের ডিমান্ড কিছুটা কমে নাই? ওই প্রশ্নে যাওয়ার আগে আমি একটু আদানির ব্যাপারে আরেকটু ক্লিয়ার করতে চাই। কারণ হচ্ছে এই আদানির যদি আমার এই 1500 মেগাওয়াট যদি আদানি থেকে না আসে, এখন আমার যে সাপ্লাইটা হচ্ছে আমার কত অন অ্যান অ্যাভারেজ 1400 থেকে 14,500 অথবা অনেক সময় 13,000 মেগাওয়াট। তো আপনি চিন্তা করেন, যদি 1400 হয়, ওখান থেকে যদি আপনার 750 মেগাওয়াট যদি ফেজ আউট হয়ে যায়, তাহলে ইম্প্যাক্টটা কি? তো ইম্প্যাক্ট আমরা এখন দেখতে পাচ্ছি ইমিডিয়েটলি, সেটা হচ্ছে গতকাল আপনার প্রায়
মোর দ্যান প্রায় 2,500 মেগাওয়াট লোডশেড ছুঁইছি অবস্থা। এখন আপনার যে প্রশ্নে আছে সেটা হচ্ছে যেসব ইনিশিয়েটিভগুলো সরকার বলল যে অফিস আওয়ার একটু কমানো, তারপর হচ্ছে যে স্কুলের ক্ষেত্রে এবং হচ্ছে সরকারি যানবাহনগুলোতে আপনার ফুয়েল কোটাটা কমানো, এটা আসলে কাজ করেছে বলে আমার মনে হয় না। কারণ হচ্ছে আপনি যদি দেখেন সেটা যদি কাজ করতো তাহলে হচ্ছে দীর্ঘ যে জ্বালানির যেই আপনার তেলের যে লাইন, সেখানে তো নিশ্চয়ই একটা ইম্প্যাক্ট পড়তো। অন টপ অফ দ্যাট সরকারের যে ক্লেম, হ্যাঁ ইট ইজ ট্রু, সরকার আসলে আপনার সাপ্লাই বাড়িয়েছে, এই যে বিশেষ করে দাম বাড়ানোর পর আপনার ডিজেল এবং পেট্রোল হচ্ছে 10%, অকটেন আপনার 20%, কিন্তু তারপরেও সাপ্লাই আপনার যে লাইনটুকু কমে না। এখন লাইনটুকু কমে না, এটা কী কারণে? এটা হচ্ছে ওনারা সরকারি ভাষ্য অনুযায়ী যেটা বলতে সেটা হচ্ছে যে আপনার হচ্ছে মানুষের প্যানিক বাইং। এখন প্যানিক বাইং মানুষ কতক্ষণ করবে? একটা এই যে মানুষ বলে, এবং ওনাদের ভাষ্য আবার এরকমও যে তেল মানুষ মজুত করছে। এখন একটা মানুষ 5 লিটার 10 লিটার তেলের জন্য মোটর সাইকেলিস্ট, ওরা যদি 14 ঘন্টা 15 ঘন্টা, আমাকে একটু শেষ করতে দেন, ওরা যদি 14 ঘন্টা 15 ঘন্টা যদি দাঁড়ায় থাকতে হয় 5 থেকে 10 লিটার তেলের জন্য, এটা তো আসলে বিলিভেবল না যে একটা মানুষ কনসিস্টেন্টলি সবসময় এই কাজটুকু করছে। এখানে যে প্রবলেমটুকু হচ্ছে আমাদের দেশে ওভারঅল যে জ্বালানি প্রবলেম, যে জ্বালানি ক্রাইসিস নেই, ইটস অল অ্যাবাউট ম্যানেজমেন্ট ফেলিয়ার। বিশ্বের বিভিন্ন দেশে আপনি যদি যেমন শ্রীলঙ্কা বলেন, থাইল্যান্ড বলেন, মালয়েশিয়া বলেন, ওরা অনেক ইফিশিয়েন্টলি এনার্জি ক্রাইসিসটুকু করেছে। আমাদের এখানে যে লোডশেডিংয়ের, আমরা তো মূলত আজকে যে স্টোরিটা রান করেছি সেটা হচ্ছে solely লোডশেডিংয়ের উপর। লোডশেডিংয়ের ক্ষেত্রে যেটা সমস্যা হয়ে গেছে, আমাদের আসলে প্রাইমারি ফুয়েল নাই। যেমন ধরেন আমাদের খুবই ভালো ভালো হচ্ছে কোল ফায়ার পাওয়ার প্ল্যান্ট আছে, কিন্তু এই কোল ফায়ার পাওয়ার প্ল্যান্টগুলোর হচ্ছে আপনার কোল নাই। যেমন এসএস পাওয়ার, এস আলম গ্রুপের সেটা চলছে হচ্ছে 300 মেগাওয়াট পাচ্ছি, সেখান থেকে আপনি ইজিলি হচ্ছে 1000 মেগাওয়াট নিতে পারেন। আজকে প্রেস ব্রিফিংয়ে আপনার পাওয়ার ডিভিশন যেটা বললো সেটা হচ্ছে মিনিমাম এই 28 তারিখ পর্যন্ত ওয়েট করতে হবে, ওখান থেকে আপনি 900 থেকে 1000 মেগাওয়াট পাওয়ার জন্য। অন্যদিকে আপনি আরেকটা যদি এই যে আদানির ক্ষেত্রে, আদানিও আস্তে আস্তে নাকি 28 এপ্রিল লাগবে। তারপর হচ্ছে আরএনপিএল, যেটা একটা ইউনিট কমিশন হয়েছে, আরেকটা ইউনিট এখনও কমিশনিং হয় নাই, সেটাও আসবে 28 তারিখের পর। এই সিচুয়েশন আসলে যেই লোডশেডিংয়ের যেই প্রবলেমটা, এটা হচ্ছে আসলে আমরা ওনাদের যে প্রজেকশন, আমি অনেকের সাথে কথা বলেছি, বলে যে গত বছরে তো এই সময়ে একটু ওয়েদার রিলেটিভলি একটু কুলার ছিল, বৃষ্টি হয়েছে স্পোরাডিক্যালি, কিন্তু এই বছর এইটা হচ্ছে না, যে কারণে ওনারা ওয়েদারের উপর ডিপেন্ড করতে গিয়ে আপনার জ্বালানি সাপ্লাইটুকু প্রপারলি এনশিওর না করার কারণে এখন মানুষ লোডশেডিংয়ের যন্ত্রণায় ভুগছে। একটু কি আপনি হিসেব দিয়ে বলার সুযোগ আপনার আছে কিনা যে এখন দেশে ডিমান্ড, তো আপনি বললেন ইতিমধ্যে যে 2 ধরনের ডিমান্ডের কথা আপনি বললেন, কিন্তু প্রকৃত অর্থে কি পরিমাণ পাওয়ার জেনারেশন হচ্ছে, গভর্নমেন্ট কি পরিমাণ সাপ্লাই করছে, সেগুলো কি তথ্য আছে? ইট ভ্যারিস, অ্যাকচুয়ালি ইট ভ্যারিস। কারণ হচ্ছে আপনি ডিমান্ড এবং জেনারেশন, ডিমান্ড আমাদের হচ্ছে ধরেন বৃষ্টি না হলে আমাদের অন অ্যান অ্যাভারেজ এপ্রিল মেতে 17,500 থেকে প্রায় 18,000 মেগাওয়াট ছুঁই, কিন্তু সরকারের যেই প্রজেকশন, পাওয়ার গ্রিড কোম্পানির যেই আপনার যে ডিমান্ডটুকু ওনারা দেয় এই এনএলডিসির, সেখানে দেখা যাচ্ছে যে 15,500, 15,000, 14,000, ঠিক আছে, হুইচ উই অ্যাকচুয়ালি কল দেম সাপ্রেস ডিমান্ড। রিয়েল ডিমান্ডটুকু হাইড করে সাপ্রেস ডিমান্ড, যাতে হচ্ছে লোডশেডিংয়ের যে সিনারিওটা সেটা একটু ভদ্রস্ত দেখায়। হ্যাঁ, তো এখন আপনি যে প্রশ্নটা হচ্ছে এখন রিয়েল সাপ্লাই কত, এটা হচ্ছে আপনি কি পরিমাণ জ্বালানি আপনি সাপ্লাই দিতে পারছেন পাওয়ার প্ল্যান্টগুলোতে, কি পরিমাণ গ্যাস দিতে পারছেন, কি পরিমাণ কোল সাপ্লাই এনশিওর করতে পারছেন, কি পরিমাণ লিকুইড ফুয়েল আপনি দিচ্ছেন পাওয়ার জেনারেশন। অন অ্যান অ্যাভারেজ যদি বলেন, এখন এপ্রিলে আমি একটা ডেটা দেখেছি, সেটা হচ্ছে 13,500 থেকে 14,000-এর ভিতর সোফার এখন পর্যন্ত জেনারেশন। সাজ্জাদ হোসেন, আপনার কাছে আমার শেষ কোশ্চেন। আপনি এতক্ষণ ধরে বললেন যে আমরা মানে এই মাত্রই আপনি বললেন যে সরকার হচ্ছে নানান ধরনের যে জ্বালানি উৎপাদনের যে সমস্ত কাঁচামাল, কয়লা, আপনার লিকুইড ফুয়েল বা আপনি গ্যাসের কথা বললেন, সেগুলো আসলে সরকার ঠিকমতো সরবরাহ করতে পারছে না, ইম্পোর্ট এনশিওর করতে পারে না। হ্যাঁ, পাশাপাশি আপনি বললেন আমরা যে
আমদানি করি পার্শ্ববর্তী দেশ থেকে, সেইখানেও আমাদের কিছু সমস্যা হচ্ছে। এবং আপনি বলেছেন যে আদানি 28 তারিখের মধ্যে আর বিদ্যুৎ তাদের ওই ইউনিট থেকে ফুল ক্যাপাসিটি ওই ইউনিট থেকে নতুন করে আর দেওয়ার সুযোগ তাদের হচ্ছে at least 28 তারিখ এই যে পর্যন্ত এখন লাগবে। পরিস্থিতি গরম যাচ্ছে এবং আমরা রাজশাহী অঞ্চলে গতকালকে 40 ডিগ্রি তাপমাত্রার কথা আমরা শুনেছি। আজকেও তাপমাত্রা বেশ শহরে ভালোভাবে তাপমাত্রা যাচ্ছে। এইরকম সময় আপনার কাছে কি মনে হচ্ছে যে সরকার কি আসলে এই সময়ের মধ্যে নতুন যেসব প্রতিষ্ঠানগুলো জ্বালানি সরবরাহ অপেক্ষায় আছে বা মানে জ্বালানি সরবরাহের যে অসুবিধাগুলো হচ্ছে এটা কি কাটিয়ে উঠতে পারবে? না, এটা আসলে কোনো সম্ভাবনা নেই। কারণ হচ্ছে আজকে পাওয়ার ডিভিশনের যে ব্রিফিং আমি যেটা কভার করে এসে প্রোগ্রামটা করছি, সেখানে পাওয়ার ডিভিশন থেকে যে একজন জয়েন্ট সেক্রেটারি আসছে, এক ভদ্র মহিলা, উনি ক্যাটাগরিক্যালি বলে যে আমাদের এই এখন যে ক্রাইসিসটা, বিশেষ করে সিভিয়ার লোডশেড ক্রাইসিসটা, এই ক্রাইসিসটা মে মাসের ফার্স্ট উইকের আগে এটা যাচ্ছে না, উনি ক্যাটাগরিক্যালি বললো। কারণ আপনি চাইলেও আজকে অর্ডার দিলে যে কালকেই যে আপনার ফুয়েলটা আসবে, বিষয়টা সেটা না। আমি যতটুকু জানি এসএস পাওয়ারের জন্য কয়লা আসতেছে, হ্যাঁ ডেফিনেটলি। আমাকে বিপিডিপি থেকে বলা হয়েছে যে বাই সানডে, কিন্তু এটা এখন শুনছি যে সেটা হচ্ছে 28 তারিখের ভিতর। অ্যাট দ্য সেম টাইম যেটা বলছি, আদানি আসবে, মিনিমাম 28 তারিখ লাগবে, 28 তারিখ ফুল ক্যাপাসিটিতে দিতে পারবে। RNPL যেটা হচ্ছে একটা ইউনিট, আরেকটা ইউনিট হচ্ছে ওরা কমিশনিংও করতে পারে নাই। তো ওই ইউনিট যে 600 মেগাওয়াট, সেটা এখন হয়তো আন্ডার ক্যাপাসিটিতে চলছে, 50% ক্যাপাসিটিতে আপনার 300 মেগাওয়াট। ওইটাও আপনার সময় লাগবে হচ্ছে 28 তারিখ, যেটা আমি আগেও বললাম। তো আপনি যেটা জানতে চাচ্ছেন, আসলে এর ভিতর কোনো রেমেডি আছে কিনা? আসলে এর ভিতর কোনো রেমেডি নাই, আনটিল উই হ্যাভ টু ওয়েট। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ ধরে সাজ্জাদ হোসেনের কাছ থেকে শুনছিলাম আমাদের বিদ্যুৎ উৎপাদন এবং বিদ্যুৎ উৎপাদনের প্রয়োজনীয় কাঁচামালের সরবরাহ পরিস্থিতি নিয়ে। উনি বিদ্যুৎ বিভাগের আজকেরই সংবাদ সম্মেলনের রেফারেন্স দিয়ে বললেন যে মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আসলে এখন যে কষ্টটা জনগণ করছে বা বিদ্যুতের যে ঘাটতি রয়েছে, এটি দূর হওয়ার সম্ভাবনা খুব বিশেষ নেই বা হবে না হয়তো, বা তারপরে গিয়েও যে বিদ্যুৎ উৎপাদনে খুব ভালো কোনো পরিস্থিতির আশা করা যাচ্ছে সেরকম না। আমরা আসলে প্রত্যাশা করব বিদ্যুৎ উৎপাদনের জন্য সরকার প্রয়োজনীয় কাঁচামাল, সেটি LNG বা গ্যাস অথবা অন্য যে সমস্ত জ্বালানি তেল আমদানি করার দরকার হয়, সেগুলো আনার জন্য সরকার প্রয়োজনীয় উদ্যোগগুলো নেবে। বিকল্প সব উৎস থেকে যাতে সরকার যোগাযোগ করে বা যত সহজে আমদানি করা যায় সেই করার ব্যবস্থা সরকার করবে, সেটি আমাদের প্রত্যাশা। আমাদের আলোচনা আপনাদের ভালো লাগলে আপনারা শেয়ার করবেন, লাইক করবেন, TVS এর সঙ্গে থাকবেন। সকলকে ধন্যবাদ।